নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আবারও একবার চলে এলাম একটা হাড় হিম করা ভয়ের গল্প নিয়ে। তবে গল্পে যাওয়ার আগে আপনাদের প্রত্যেককে বলবো, আপনি কি ধরনের গল্প শুনতে পছন্দ করেন, অর্থাৎ প্রেমের গল্প, ভূতের গল্প, নাকি ডিটেকটিভ স্টোরি অথবা অ্যাডভেঞ্চার, সেটা যা কিছু হতে পারে। আপনার পছন্দের ক্যাটাগরিটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এবং এছাড়াও অডিও স্টোরি জগতে ইউটিউব প্ল্যাটফর্মে কোন চ্যানেলটি আপনার সবচেয়ে পছন্দের সেটিও লিখে জানাতে কিন্তু একেবারেই ভুলে যাবেন না। আজ আপনি শুনতে চলেছেন লেখিকা সায়নী অপর্ণা বিরচিত ভয়ের গল্প শেষ লোকালের হজমিওয়ালা অবলম্বনে ঝড়ের রাতের শেষ লোকাল। তবে হ্যাঁ, আমাদের আজকের নিবেদনের এই গল্পটি কিন্তু সম্পূর্ণরূপে লেখিকার কল্পনা প্রসূত। এই গল্পের সঙ্গে বাস্তবে কোথাও কোনো মিল খুঁজে পাওয়া যায় না। আজও গল্প পাঠে এবং বেশ কিছু পুরুষ চরিত্রে রয়েছে আমি সুদর্শন। আজ আমার সঙ্গে বিভিন্ন কণ্ঠে থাকছে সম্রাট এবং শান্তনু। শুরু হচ্ছে ঝড়ের রাতের শেষ লোকাল। কবজিটা ঘুরিয়ে একবার ঘড়ির কাঁটা দুটোর অবস্থান দেখে নিল সাম্য। আজ তার একটু দেরি হয়ে গেছে স্কুল থেকে বেরোতে। এখন তাড়াতাড়ি স্টেশনে না পৌঁছতে পারলে 8টার লোকালটা মিস করে ওই ভুতুরে ওয়েটিং রুমেই মনে হয় আজকে রাতটা কাটাতে হবে তাকে। ঘড়িতে তখন 2:15। টিফিন ক্যারিয়ারটা বন্ধ করে গুছিয়ে রেখে টেবিলে রাখা শিডিউলটায় চোখ বুলিয়ে নিল সাম্য। শ্রীমতী নলিনী দেবী উচ্চ বিদ্যালয়ের নতুন বিজ্ঞান শিক্ষক সাম্য দাশগুপ্ত। এক হাতে একটা মোটা বই বগল দাবা করে নিয়ে তিনি এগিয়ে চলেছেন ক্লাস 12-এর সেকশন বি এর দিকে। সেই দিকে তিনি আজকের লাস্ট আড়াইটের ক্লাসটা নেওয়ার উদ্দেশ্যে এগিয়ে চলেছেন। বিশাল ক্লাসটার একদম কোণে একটি চওড়া চৌকি পেতে তার উপর রাখা হয়েছে একটা চেয়ার ও টেবিল। এই টেবিলটাতেই খুব জোরে ডাস্টার দিয়ে আওয়াজ করল সাম্য। তারপর চেঁচিয়ে বলল, সাইলেন্স, সাইলেন্স। ক্লাসের ছাত্ররা তাদের মিলিত কলতানে যেই মাছ বাজারের পরিবেশ গড়ে তুলতে চাইছিল তা যেন এক লহমায় পাল্টে গেল। সবাই এক দৃষ্টিতে তাকিয়ে রইল তাদের শিক্ষকটির দিকে। গত ক্লাসে তোমাদের পর্যায় সারণী পড়িয়েছিলাম, সবাই পড়ে এসেছো? উত্তরের পর গোটা ক্লাসটাই যেন মৌনব্রত পালন করতে শুরু করল। সৌম্য বলল, ঠিক আছে, আজ আমি কিছু মৌখিক প্রশ্ন করব পর্যায় সারণীর ওপর, তারপরেই বোঝা যাবে কে পড়ে এসেছে আর কে পড়ে আসেনি। বলেই সাম্য তার হাতের মোটা বইটার পাতা উল্টাতে থাকে। আসলে স্যার, আমাদের সুবিমল স্যার তো কখনো এরকম পড়া জিজ্ঞেস করতেন না, তাই মানে। সামনের বেঞ্চ থেকেই পল্টু কথাটা বলে উঠল। বইয়ের পাতা থেকে চোখ তুলে সামনে তাকালো সাম্য। তাই পল্টু, তা বেশ, এখন থেকে যতদিন আমি পড়াচ্ছি রোজ পড়া করে আসতেই হবে, মনে রেখো সকলে। আর পল্টু, দেখি একটু উঠে দাঁড়াও তো। কেন স্যার? আমি কি করলাম? থামো সবাই। পল্টুর তোতলাতে তোতলাতে বলা কথাগুলোর কারণে ক্লাসে একটা হাসির রোল পড়ল। ক্লাসের শান্তি বজায় রাখার জন্য একটা কড়া ধমক লাগালো সাম্য। এরপর পল্টুর দিকে ফিরে বলল, কেন পল্টু, আমি বললাম না পড়া ধরবো? তাহলে তোমাকে দিয়েই শুরু করা যাক। আচ্ছা, পর্যায় সারণীতে নোবেল গ্যাসদের আমরা কোন গ্রুপে পাই এবং তারা কি কি? পল্টু অনেকক্ষণ ধরে মাথা চুলকিয়ে আমতা আমতা করতে থাকে। তারপর বলে, 13 নম্বর গ্রুপে। জিজ্ঞেস করছো না উত্তর দিচ্ছ? কড়া গলায় বলল সাম্য। মানে স্যার, জানি না। কোনো রকমের স্বীকারোক্তিটা দিল পল্টু। কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে সাম্য বলল, দাঁড়িয়ে থাকো তাহলে, সিরিয়াসনেসের এত অভাব। রোল নাম্বার 28, স্ট্যান্ড আপ। বলো নোবেল গ্যাস কি?
এইবারের ছাত্রটি একেবারেই চুপচাপ দাঁড়িয়ে থাকে। অধৈর্য হয়ে উঠল সাম্য। কি হলো, মনে নেই কি পড়িয়েছিলাম? আশেপাশের কোনো একটা বেঞ্চ থেকে একটা ফিসফিসানি ভেসে এলো। আরে নোবেল মানে তো মহান মহান গ্যাস। প্রায় অনেকক্ষণ ধরেই একটা হাত সামান্য উঁচু করে একটি ছাত্র বসেছিল। যে জানে তাকে জিজ্ঞেস করে কি লাভ, এই ধারণাতেই সাম্য এতক্ষণ তার দিকে তাকায়নি, কিন্তু অবশেষে একরকম আশাহত হয়েই বলল, এই যে তুমি পারবে বলতে? হ্যাঁ স্যার, পর্যায় সারণীতে নোবেল গ্যাসের গ্রুপ নাম্বার হলো 18 এবং এরা হলো যথাক্রমে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেশন। পুরো ক্লাস হাঁ করে তাকিয়ে থাকে ছেলেটির দিকে। সাম্য খানিকটা সন্তুষ্ট হয়ে বলল, একদমই ঠিক, কিন্তু এবার বলো তো এদেরকে নোবেল কেন বলা হয়? এরা মহান বলে? মুচকি হাসল সাম্য। এদেরকে নোবেল বলা হয় কারণ এই গ্যাসগুলো রাসায়নিকভাবে খুব নিষ্ক্রিয়। আপনি আগের দিন ক্লাসে বুঝিয়েছিলেন এদের পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা পরমাণুর সর্বোচ্চ ধারণ ক্ষমতার সমান, অর্থাৎ 8টি। এদের মধ্যে সুস্থিত ইলেকট্রন সমূহ থাকায় অন্য কোনো মৌলের সাথে সহজে বিক্রিয়া করতে চায় না। এবার সাম্য বেশ অবাকই হল। এই ছাত্র তার শেখানো প্রত্যেকটি কথাকে কি নিখুঁতভাবে মনে করেছে। সে জিজ্ঞেস করে, তোমার নামটা কি যেন? সবার নাম আসলে এখনো মুখস্থ হয়নি তো। পল্লব মাইতি। আচ্ছা, বসো পল্লব। আর অন্যান্যরা প্রত্যেকে কালকে 25 বার নোবেল গ্যাস সম্পর্কে আমাকে লিখে দেখাবে। তাহলে আজকে আমরা পড়ব রাসায়নিক প্রতিক্রিয়ার সূত্রাবলী। অন্যান্য দিন ছুটির ঘণ্টা পড়তে স্কুল বিল্ডিংটার রংচটা গেটটার বাইরের দিকে নতুন তৈরি হওয়া সাইকেল স্ট্যান্ডটার শেডের তলা থেকে কালো হিরোতে চেপে বিকেল 4টের মধ্যেই বেরিয়ে যেতে দেখা যায় এই নবাগত বিজ্ঞান শিক্ষক সাম্য বসাককে। কিন্তু আজ ছুটির ঘণ্টার আওয়াজ পাওয়া মাত্রই সাম্য যখন তার সাইড ব্যাগটা কাঁধে ঝোলাতে যাচ্ছে, তখন হন্তদন্ত হয়ে কমন রুমে এসে ঢুকলেন স্কুলের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের হেড শ্রী কল্যাণ বাগচি মহাশয়। তড়িঘড়ি সাম্যর ডেস্কের কাছে এসে হাঁপ ছেড়ে বললেন, উফ, ভেবেছিলাম তুমি হয়তো বেরিয়েই গেছো, আর কাজটাই হলো না। বলেই ডেস্কের ওপর হাতে ধরা খাতার বান্ডিলটা ফেলে হাতের ইশারায় সাম্যকে বসতে বললেন। তারপর কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে আস্তে করে চেয়ারটা টেনে মেরুদণ্ড সোজা রেখে বাধ্য ছাত্রের ন্যায় বসল ও। বিনীত স্বরে সাম্য বলল, বলুন স্যার। মোটা কালো ফ্রেমের চশমাটার ঘোলাটে কাঁচ দুটোর মধ্যে দিয়ে একবার ভালো করে দেখে নিলেন উনি সাম্যকে। তারপর বললেন, এই ক্লাস 12-এর ইউনিট টেস্টের খাতাগুলো চেক করতে হবে। তুমি নবাগত হলেও অন্য দুজন সিনিয়র স্টাফ ছুটিতে থাকার কারণে 12-এর কেমিস্ট্রি ক্লাসগুলো তোমাকেই তো নিতে হচ্ছে। তাই ভাবলাম তোমার প্রথম এক্সামিনেশনের কাজ শুরু হোক এই ইউনিট টেস্টের খাতাগুলো দিয়েই। তবে খুব লিনিয়েন্ট হওয়ার দরকার নেই। প্রত্যেকটা উত্তর ঠিক যেটুকু নম্বরের যোগ্য সেইটুকুই দেবে, কোনো কনসিডারেশন নেই। তোমার দেখার পর না হয় আমি একবার ওই সুপারভাইজ করে দেবো, ঠিক আছে? হঠাৎ করে এই বহু প্রত্যাশিত দায়িত্ব যেন আরেকটু সোজা করে দিল সাম্যর দুই কাঁধ। পাশে রাখা স্ট্যান্ড থেকে লাল পেনটা নিয়ে সামান্য হেসে বলল, যতটা সম্ভব জাস্টিফাইড এক্সামিনেশন করার চেষ্টা করব স্যার। তখন প্রায় বিকেল 5:30। কমন রুম প্রায় খালি হয়ে এসেছে। সাম্য গুনে দেখল আরও 9টা কপি চেক করা বাকি রয়েছে। একটা খাতার শেষে প্রাপ্য মানটা পূর্ণমানের ওপর লিখে একটা বৃত্তে সংখ্যাগুলোকে ঘিরে দিয়ে অন্য আরেকটা কপি যখনই নিতে যাবে, পাশ থেকে অঙ্কের মাস্টার পরিতোষবাবু বললেন, তা কি হে, কেমন চলছে খাতা দেখা? বইয়ের রাসায়নিক সূত্রগুলোই লিখেছে নাকি?
নাকি নিজ মস্তিষ্ক প্রসূত অরাসায়নিক সূত্রগুলো প্রকাশিত হয়েছে পরীক্ষার খাতায়? হ্যাঁ, হঠাৎ এমন রসিকতায় একটু হালকা হলো সাম্যর মাথাটা। পরিতোষবাবু অনেক প্রবীণ বয়সী শিক্ষক, তবে তা হওয়া সত্ত্বেও তার কথাবার্তার মধ্যে সবসময় মিশে থাকে একটা হালকা রসিকতা। এই স্কুলে তার প্রথম দিনটার কথা মনে পড়লেই হাসি পেয়ে যায়। হেড স্যারের সাথে কথা বলে যখন প্রথমবার কমন রুমের ভেতর সে পা রাখে, সমস্ত গোমরামুখ শিক্ষকদের দেখে তার মনে পড়ে গিয়েছিল ছোটবেলায় শিক্ষকদের ডাকতে বা কোনো কাজে এসে স্কুলের কমন রুমের দরজার বাইরে বন্ধুদের সাথে ধাক্কাধাক্কি করার কথা, এবং সেসব হচ্ছে কে ভেতরে আগে যাবে সেই নিয়ে। সেদিন অবশ্য পাশে কোনো বন্ধু ছিল না। আশেপাশে বড় বড় টেবিল, চেয়ার, আর তাতে বসে থাকা ভারী চশমা আঁটা গম্ভীর শিক্ষকদের দিকে তাকিয়ে প্রথমটাই একটু নার্ভাস হয়ে গিয়েছিল সে। তারপর হঠাৎ পেছন থেকে ঘাড়ে হাত রেখে সামনে এসে দাঁড়িয়েছিলেন একজন। তারপর চওড়াভাবে হেসে বলেছিলেন, কি হে ইয়াং ম্যান, এখানে দাঁড়িয়ে কেন? এসো এসো, সহকর্মীদের সাথে আলাপ করিয়ে দিই। এ কি, তোমার মুখটা এরকম ফ্যাকাশে লাগছে কেন? শরীর খারাপ নাকি? না না, আমি ঠিক আছি। আপনারা সবাই সিনিয়র স্টাফ। সিনিয়র? আরে তুমি তো দেখছি আমাদের এসেই বুড়ো বানিয়ে দিলে। হ্যাঁ, এমা, না না না, ছি ছি, এমনটা আমি বলতে চাইনি। তা সে যাই হোক গে, বেশো, আর তোমাকে আগে তোমার বসার জায়গাটা দেখিয়ে দিই। এই যে ব্যাগটা রেখে দাও এখানে, কেমন? তারপর চলো, তোমাকে সবার সাথে আলাপ করিয়ে দিচ্ছি। ব্যাগটা রেখে জানলার দিকে তাকিয়ে বেশ ভালো লেগেছিল সাম্যর। স্কুলের মাঠটা পুরোটা দেখা যায় সেই জানলা দিয়ে। এরপর সুন্দর আলাপচারিতায় সবার সাথে সাক্ষাৎ করে অবশেষে সেই ব্যক্তিটি বলেছিলেন, আর আমি হচ্ছে পরিতোষ মজুমদার, প্রায় 2 দশক ধরে এই বিদ্যালয়ের অঙ্কের শিক্ষক, এই পাশের জগৎপুর গ্রামেরই বাসিন্দা। ও, এই নাও তোমার টাইম টেবিলটা, হেড স্যার আমাকে দিয়ে পাঠালেন। পরে সাম্য জেনেছিল যে পরিতোষবাবুর সন্তান বলতে ছিল তাঁর একমাত্র ছেলে। পড়াশোনা শেষ করে কলকাতায় চাকরি করতে যায় সে। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করেই এক রাতে ফোন মাধ্যমে আসে এক দুঃসংবাদ। একমাত্র ছেলের পথ দুর্ঘটনায় আকস্মিক মৃত্যুতে মানসিক ভারসাম্য হারান তার স্ত্রী। আর সেই জন্যই হয়তো হাজারো দুঃখের কারণ থাকা সত্ত্বেও এই হাসি খুশি মানুষটা কথায় ও ব্যবহারে অন্যদের মন ভালো করে দিতে চান। পরিতোষবাবুর কথায় সম্মতি জানিয়ে সেও খানিকটা হেসে বলল, কিছু ছাত্রেরা এতই কনফিউজড যে ঠিক সূত্রটা লিখে সেটা কেটে ভুল একটা সূত্র বড়বড় করে লিখেছে। না, এদেরকে কিছু চ্যাপ্টার আবার ভালো করে রিভাইজ করাতে হবে। কিন্তু তাতে কোনো লাভ হবে না, পরিতোষবাবু উদ্যত কণ্ঠে বললেন। আরে এখন তো সবই মুখস্থ বিদ্যা। এই যেমন অঙ্ক, সবাই অঙ্কের উত্তরটা মুখস্থ করে আসছে, একটু ঘুরিয়ে কোনো অঙ্ক এলেই ব্যাস বলে বেশিরভাগ অঙ্কই তো স্যার বইয়ের বাইরে থেকে এসেছে। আসল পদ্ধতিটা না জানলে অঙ্কটা করবে কি করে? স্টেপ বাই স্টেপ বুঝতে হবে তো নাকি? পরিতোষবাবুর এহেন অসন্তোষ প্রকাশের মধ্যেই সাম্য বলে উঠল, এই এতক্ষণে একটা খাতা পেলাম স্যার। উত্তর লেখার ধরনেই বোঝা যায় ছেলেটি যথেষ্ট ভালো করে সূত্রগুলো বুঝে সেগুলো অ্যাপ্লাই করে লিখেছে। উত্তরগুলো সংযত এবং সঠিক। পল্লব মাইতি তো? শান্ত গলায় বলে উঠলেন পরিতোষবাবু। হ্যাঁ স্যার, পল্লব, আপনি ঠিকই বলেছেন। আমি যে কদিন ক্লাস নিয়েছি আর কেউ উত্তর দিতে না পারলেও এই ছেলেটি সঠিক উত্তরটা বলার চেষ্টা করে। অন্তত যেই টপিকেই হোক সেটা খুব মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করে। যাই হোক, আসন্ন বোর্ডে এই ছাত্রটির কাছ থেকে কিছু আশা রাখা যায় স্যার, বলুন। অঙ্ক ক্লাসে ওর মেধার পরিচয় আমি পেয়েছি, তবে ছেলেটার বাড়িতে বড়ই অভাব। কে জানে কতদূর অবধি টেনে নিয়ে যেতে পারবে লেখাপড়াটা। বাড়িতে মা, বোন, বাবাটা তো
এমন সময় হঠাৎ সাম্যর ফোনটা বেজে উঠল। তার অ্যালার্মটা বাজছে। খাতা দেখতে দেখতে যদি ভুলে যায় তাই অ্যালার্মটা সেট করে রেখেছিল। ঠিক 6:30। এখন না বেরোলে প্ল্যাটফর্মে 8টার মধ্যে পৌঁছনো একেবারে অসম্ভব। শেষ লোকালটা মিস হবার ভয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সাম্য। একটু ঝুঁকে পরিতোষবাবুকে বলল, আজ চলি স্যার, কালকে বাকি খাতাগুলো দেখে কল্যাণ স্যারের কাছে সাবমিট করব। এসো এসো, সাবধানে যেও। আর শোনো, এই টর্চটা রেখো। আমার তো হাঁটা পথে বাড়ি, স্টেশনে যাওয়ার রাস্তাটা অন্ধকার, আবার তোমার দরকার হতে পারে। নাও, এটা ধরো। চেয়ারে রাখা ঝোলা থেকে একটা বড় টর্চ বের করে এগিয়ে দিলেন সাম্যর দিকে। প্রথমটা একটু আপত্তি করলেও পিতৃসম মাস্টারমশাইয়ের এরকম জোড়াজুড়িতেই টর্চটা নিল সে। তারপর সাইড ব্যাগটা গুছিয়ে নিয়ে স্মিত হেসে বিদায় নিল সাম্য। অন্যান্য দিনও স্কুল থেকে অনেক আগেই বেরিয়ে যায়। তখন পরিবেশ থাকে একেবারে অন্যরকম। পশ্চিমের আকাশে ঢলতে থাকা সূর্যটা লাল হলুদ রং দিয়ে খুব সুন্দর একটা ক্যানভাস এঁকে দিয়ে যায়। পাখিদের বাসায় ফিরে যাওয়ার তারাটা যেন সাম্য নিজেও অনুভব করে। কিন্তু আজ পরিবেশটা একেবারে অন্যরকম। সাম্য বুঝতে পারছে আজ ওর সাইকেলের চাকাটা খানিক বাদে বাদে কেমন যেন এঁকে মেঁকে যাচ্ছে। মনে মনে বারবার ধন্যবাদ জানায় সাম্য পরিতোষবাবুকে। ওনার টর্চটা সঙ্গে না থাকলে এই ঘুটঘুটে অন্ধকারে কিভাবে যে পথ ঠাহর করত সেটা ভেবেই আঁতকে ওঠে সে। হঠাৎ কিসের একটা চিৎকার কাঁপিয়ে দেয় ওকে। কোনো রকমে সাইকেল থেকে নেমে সামলে দাঁড়ায় সাম্য। আশপাশটা দেখে, কিন্তু চিৎকারটা কোনো অচেনা জানোয়ারে, আর তার উৎসটা বুঝতে পারে না সে। সাম্য টর্চের আলো ফেলে দেখল, আর একটু ব্যালেন্স হারালেই পাশের কাঁটা ঝোপের মধ্যে গিয়ে পড়ত সে। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাটা মোটেই উচিত নয়, আর সেটা বুঝতে পেরে তাড়াতাড়ি সাইকেলটা তুলে রওনা দিল সে। আর মনে মনে প্রতিজ্ঞা করল, এখন থেকে আর যাই হোক না কেন, স্কুল থেকে বেরোতে সে আর কোনো দিন এতটা দেরি করবে না। প্ল্যাটফর্মে পৌঁছতে পৌঁছতে 7:30 মতো বেজে গেল। ট্রেন ঢুকতে আরেকটু দেরি আছে। একটা আধ খাওয়া বিস্কুটের প্যাকেট বের করে সেটা খেতে খেতে ইউটিউব খুলল সাম্য। তারপর অডিও স্টোরি খুঁজতে খুঁজতে একটা পছন্দসই চ্যানেলে প্রবেশ করল সে। গল্পটা গ্রাম বাংলার ভূতের। ব্যাকগ্রাউন্ডে চ্যানেলের টাইটেল ট্র্যাকটা বাজছে। আজ ভিড় থেকে দূরে বেশ নিরিবিলিতে জানলার পাশে বসেছে সাম্য। জানলা দিয়ে চোখ রেখে অন্ধকারের মধ্যেও প্রকৃতিটাকে দেখতে চাইছিল। বড় বড় গাছ, বিস্তীর্ণ ক্ষেত, মাঝে মাঝে আসা কয়েকটা বাড়ি, আর সেখানে টিমটিম করে জ্বলা হ্যারিকেনগুলো তাদের অস্তিত্ব বুঝিয়ে দেয়। জানলার কাছে আরেকটু ঘেঁষে চোখ তুলে রাতের তারা জ্বলা আকাশটাকে একবার দেখতে চাইল সে। তারপর হঠাৎ ছিটকে এলো জানলার কাছ থেকে। কেমন যেন মনে হলো একটা সাদাটে মুখের অবয়ব ট্রেনের দুর্বার গতির মতোই ওর সামনে এসেছিল, আর পর মুহূর্তে সেটা ভ্যানিশ হয়ে গেল। হেডফোনটা আগে খুলে ফেলল সাম্য। ওদিকে গল্পের ভুতুরে কাণ্ড কারখানা, আর এদিকে এমন অনভিপ্রেত দৃশ্য। একটু ভয়ে ভয়ে কামরার চারপাশটা দেখল সে। না, কেউ ওর সদ্য ঘটা অভিজ্ঞতার আঁচ পায়নি। তবে কামরার ওই দিক থেকে একটা হকার আসছে মনে হচ্ছে। কি বেচছে লোকটা? ও, হজমি। এর থেকে বাদাম আসলেও হতো, টকাটক খেতে খেতে পৌঁছে যাওয়া যেত। বিরক্ত হয়ে সাম্য জানলার কাছ থেকে একটু সরে এসে
আবার হেডফোনটায় কান দিয়ে বসল। তারপর আস্তে করে চোখটা বুঝল। স্যার হজমি নেবেন? স্যার দেখুন না কত রকমের হজমি আছে, নেবেন? স্যার, ও স্যার। হেডফোনে চলা গল্পটা রোমাঞ্চে শিহরিত হতে হতে সাম্য যেন কোথায় হারিয়ে গিয়েছিল। হঠাৎ মনে হলো কোথা থেকে একটা স্যার স্যার করে ডাক আসছে। ও স্যার। চোখটা খুলে এপাশ ওপাশ তাকিয়ে দেখে পেছনেই তার সিটটা ধরে দাঁড়িয়েছিল সেই হজমিওয়ালা, হাতে রকমারি ছোট ছোট প্যাকেট। সে জিজ্ঞাসা করে উঠল, নেবেন স্যার? এই সব রকমের আছে, মুখ শুদ্ধিও আছে অনেক রকমের। বলে ঝোলা থেকে কতগুলো কৌটো বের করে সে দেখাতে লাগল। সাম্য নিজের কান থেকে হেডফোনটা নামিয়ে নিল। এমন সময় হঠাৎ বাইরে আকাশে কোথা থেকে যেন এক রাশ মেঘ জমা হয়ে এসে ঝমঝমিয়ে বৃষ্টিপাত শুরু হলো এবং তার সঙ্গে চলতে লাগলো মুহুর্মুহু বজ্রপাত। হঠাৎ করে এইরকম পরিবেশ বদলে যাওয়ার কারণটা কিছুতেই বুঝতে পারল না সাম্য। পাছে সে বৃষ্টির ছাঁটে ভিজে যায়, তাই পাশের জানলাটা নামিয়ে দিল। তারপর হজমিওয়ালার দিকে তাকিয়ে সাম্য বলল, না না, দরকার নেই। বলেই আবার হেডফোনটা পড়তে যাবে অমনি লোকটা বলে ওঠে, স্যার একটু নিন না, আজ রোজগার কম। আপনি কিছু নিলে আমি বাড়ি ফিরে ছেলেটার জন্য এক দিস্তা কাগজ আর দুটো কলম নিতে পারতাম, বড় উপকার হতো স্যার। সাম্য বেশ অবাক হলো, এই হজমিওয়ালা তাকে স্যার স্যার বলে ডাকছে কেন? তবে বেশ বুঝল কিছু না কিনলে এই লোক তাকে ছাড়বে না। ময়লা ঝোলাটার দিকে তাকিয়ে তাকিয়ে সে বলল, কই দেখি কি কি আছে তোমার কাছে। এই তো দেখুন না স্যার, এই তো। বলেই কয়েকটা প্যাকেট বের করে আনলো লোকটা ঝোলা থেকে। কোনোটায় গোল গোল বড় বড় হজমি, কোনোটায় ছোট ছোট কালো হজমি, এছাড়াও জোয়ানের কৌটো এবং আরও অনেক রকমের হজমি। শেষে একটা আমলকির আর কয়েকটা ছোট ছোট আদা কুচির চটপটে হজমি কিনল সাম্য। তারপর পকেট থেকে মানিব্যাগটা বের করে টাকাটা গুনতে লাগলো সাম্য। এমন সময় হজমিওয়ালা বলে উঠল, স্যার আপনি নতুন বিজ্ঞানের স্যার না? খানিকটা অবাক হয়ে সাম্য সম্মতি জানালো, কিন্তু আপনি আমায় চিনলেন কিভাবে? আমার ছেলে তো ওই স্কুলেরই ছাত্র স্যার, আপনার কথা ও বলে তো বাড়িতে, ওর আপনার ক্লাস খুব ভালো লাগে। মনে মনে বেশ খুশি হলো সাম্য। মাত্র কয়েক মাসের শিক্ষকতায় ছাত্রের দ্বারা প্রশংসিত হতে পারলে বেশ একটা আত্মবিশ্বাস জন্মায়। তা আপনার ছেলে কোন ক্লাস? আমি তো 9 আর 10ই পড়াই, তবে কিছু সপ্তাহ হলো 12-এ কেমিস্ট্রিটাও পড়াচ্ছি। 12 ক্লাস স্যার। পল্লব, পল্লব আমার ছেলে, ওর ডাকনাম পলু। নামটা শুনে সাম্যর মনে পড়ে পরিতোষ স্যারের কথা। হ্যাঁ, উনি বলেছিলেন খুব কষ্টের সংসার ওদের। আরও কি কি যেন বলেছিলেন উনি, তবে সবটা শোনার আগেই বেরিয়ে যেতে হয়েছিল তখন। মুখ তুলে লোকটার দিকে তাকাতেই সাম্য দেখল লোকটা তখনও তার দিকে তাকিয়ে আছে, যেন উত্তরের আশা করছে। সাম্য বলল, ও আচ্ছা, পল্লব মাইতি, সত্যি খুব ভালো ও লেখাপড়ায়। ক্লাস টেস্টেও দুর্দান্ত ফলাফল করেছে এই বোর্ড পরীক্ষায়। আশা রাখছি পল্লব আমাদের স্কুলের একজন কৃতী ছাত্র হয়ে উঠবে। কাঁধের গামছাটা দিয়ে মুখটা মুছে বলে উঠল হজমিওয়ালা, সেই আশা রাখি স্যার। আপনারা শিক্ষকেরা যেভাবে পড়ান স্কুলে, ও সেইভাবেই নিজে নিজে পড়ে। অদম বাপ আমি, এইটুকু ক্ষমতা নেই যে ওকে প্রাইভেটে পাঠাই। ওর অন্যান্য বন্ধুরা যায় প্রাইভেটে পড়তে, ও নিজেই চেষ্টা করে। আপনার পড়া ওর বুঝতে খুব সুবিধা হয়। একটু একটু পাশে থাকবেন স্যার আমার পলুটার, একটু পাশে থাকবেন। শেষের কথাগুলো বলতে গিয়ে লোকটার গলাটা কেমন যেন বুঝে আসলো।
সে তো অবশ্যই, এটা তো আমার শিক্ষক হিসেবে ছাত্রের প্রতি দায়িত্ব। তাছাড়া পল্লব আমাদের সবার খুব প্রিয় ছাত্র, আপনি চিন্তা করবেন না। ছলো ছলো দুই চোখে লোকটি অল্প হাসল। এতক্ষণ ধরে বুকের কাছে জড়ো করা দুটো হাত দিয়ে এবার কাঁধের ঝোলাটাকে গুছিয়ে নিতে থাকে সে। সাম্য ঝুঁকে মেঝেতে রাখা ব্যাগটার থেকে জলের বোতলটা বের করতে গেল। এই নিন, একটু জল খান। কিন্তু কথাটা বলে জলের বোতলটা এগিয়ে দিতে কয়েক মুহূর্তের জন্য চমকে গেল সে। সিট থেকে উঠে দাঁড়িয়ে কামরার এদিক থেকে ওদিক পর্যন্ত ভালো করে দেখল, কিন্তু কোথাও আর সেই হজমিওয়ালাকে খুঁজে পাওয়া গেল না। ট্রেনের মধ্যে শুধু কয়েকজন ওর সহযাত্রী বাদে কেউ কোথাও নেই। কোথায় গেল সেই হজমিওয়ালা? বাইরে বৃষ্টির জেরে পরিবেশ তখন একেবারে ঠান্ডা, কিন্তু তবুও তার কপালে বিন্দু বিন্দু ঘাম জড়ো হলো। পকেট থেকে রুমালটা বের করে ঘাম মুছল সাম্য। তারপর সিটে বসে গত কিছু সময়ে ঘটে যাওয়া এই ব্যাপারটা নিয়ে ভাবল সে। চলন্ত ট্রেন থেকে কোথায় উবে গেল লোকটা? এই তো তার সামনে দাঁড়িয়েছিল। আর একটা প্রশ্ন যেটা অনেকবার মাথায় আসলেও সাম্য করে উঠতে পারেনি ওই হজমিওয়ালা লোকটিকে। এই লোকটি তাকে চিনল কিভাবে যে সেই তার ছেলের স্কুলের শিক্ষক? মাত্র ৬-৭ মাস হলো সে এই শেষ লোকালে ডেলি প্যাসেঞ্জারি করছে। অবশ্য শেষ লোকাল নয়, এর আগেই চলে যায় সে। কুচিত কারণে একাধ দিন তাকে এই ট্রেনে ফিরতে হয়। অথচ আজকের আগে সে এই লোকটাকে কোনো দিন দেখেনি। তাছাড়া লোকটি কি তার কাছে অর্থ সাহায্য চাইছিল? শেষে সাহায্য পাবে না বুঝে আশা হত হয়ে চলে গেল হজমিওয়ালাটা। জানলার বাইরের দিকে তাকিয়ে এইসবই ৭-৫ ভাবতে ভাবতে চোখের পাতা দুটো ভারী হয়ে আসে সাম্য। ট্রেন ছুটে চলেছে বৃষ্টিকে ভেদ করে তার নিজের গন্তব্যের দিকে। আজকে তাহলে খাতাগুলো ডিস্ট্রিবিউট করে দিও, বুঝলে সাম্য? গম্ভীর গলায় বলে উঠলেন কেমিস্ট্রির HOD কল্যাণ স্যার। সম্মতিসূচক উত্তর দেয় সাম্য। আজ ছাত্ররা একটা চাপা উত্তেজনায় নিজেদের মধ্যে ফিসফিস করছে। উত্তেজনার উৎপত্তি তখন থেকেই যখন থেকে স্যার ক্লাসে ঢুকেছেন খাতার বান্ডিল নিয়ে। কোয়াইট কোয়াইট, জোরে চিৎকার করে উঠলেন ক্লাস 12-এর বর্তমান কেমিস্ট্রির শিক্ষক সাম্য বসাক। ঠিক এই কায়দাতেই তার কলেজের ইংলিশ প্রফেসর ধমক দিতেন। ওনাকে অনুকরণ করেই এহেন ধমক ছাত্রদের উদ্দেশ্যে করল সাম্য। ছাত্রবৃন্দ শান্ত হওয়াতে শিক্ষক বলে উঠলেন, আমি এক এক করে রোল কল করব। নিজেদের খাতা দেখবে, ভালো করে বুঝবে কোথায় ভুল করেছো। না বুঝতে পারলে 10 মিনিট পর লাইন করে আমার কাছে আসবে, ওকে? রোল নাম্বার 1 অর্ক বিশ্বাস। এক এক করে ছেলেরা খাতা নিতে আসে। ধীরে ধীরে সাম্যর রোল কলও পৌঁছে যায় 30-এর ঘরে। রোল 33 কমল দত্ত, নিয়ে যাও। রোল 34 পল্লব মাইতি। পল্লব পল্লব। ফার্স্ট বেঞ্চ থেকে অর্ক বলে ওঠে, স্যার ও তো আজ আসেনি। পুকুরের ধার দিয়ে কায়দা করে সাইকেল চালিয়ে যাচ্ছে সাম্য। পুকুরটার ওধারে কয়েকটা বসতি দেখা যাচ্ছে। স্কুলের দারোয়ানের কাছ থেকে পল্লবের ঠিকানাটা নিয়েছে ও। গত রাতের লোকালের ঘটনাটার পর থেকেই কেমন যেন একটা ঘেঁটে আছে সাম্য। তার উপর আজ পল্লবের অনুপস্থিতিটাও
বেশ ভাবাচ্ছে তাকে। কেননা এই একটি মাত্র ছাত্রই কোনো দিন স্কুল কামাই করে না। অবশ্য তার কারণও আছে। স্কুলের ক্লাসগুলোই পল্লবের একমাত্র কোচিং, ঠিক যেমনটা গত রাতে সেই হজমিওয়ালাটি মানে পল্লবের বাবা বলেছিলেন। একটা টিনের চালের ঘরের সামনে সাইকেলটাকে দাঁড় করায় সাম্য। দাওয়ায় বসে আছে একটা বাচ্চা মেয়ে, ফিতে বাঁধা দুটি বিনুনি দুলিয়ে রান্নাবাটি খেলছে, পরনে একটা ফ্রক। মেয়েটার কাছে গিয়ে সাম্য জিজ্ঞেস করল, পল্লব বাড়িতে আছে? মেয়েটা চমকে উঠে পেছন ফিরে তাকিয়ে সাম্যকে একবার দেখল, আর তার পরক্ষণেই ছুট্টে ঘরের ভেতর ঢুকে গেল। মেয়েটা হয়তো নতুন মানুষ দেখে ভয় পেয়েছে, তাই হয়তো ভেতরে কাউকে বলতে গেল। মনে মনে ভেবে উঠোনের কোণাটায় একটু ঝেড়ে বসে পড়ল সাম্য। ফোনটা বের করতে যাচ্ছিল সে, তারপর সামনের দিকে তাকাতেই পুকুরটা দেখতে পেল আর তার সঙ্গে চারপাশের পরিবেশ। সামনে খানিকটা দূরেই স্বচ্ছ জলে ভরা একটা পুকুর। মাথার উপর সূর্যের তেজ থাকলেও আবহাওয়াটা যেন বেশ মনোরম। গ্রাম বাংলার প্রকৃতিতে হারিয়ে যাওয়া সাম্যর ফোনটা তার পকেটেই থেকে গেল। অদূরেই একটা গাছের দুই চড়াইয়ের ঝগড়ায় বেশ মজে ছিল সাম্য। এমন সময় হঠাৎ পেছনের দরজা থেকে বেরিয়ে এলো একটি ছেলে। সাম্য ছেলেটির দিকে তাকাতেই সে বলল, স্যার আপনি? হ্যাঁ, ওই একটু কথা ছিল। আজ স্কুলে। স্যার এখানে দাওয়ায় বসে আছেন কেন? আসুন ভেতরে আসুন, এখানে তো গরম লাগবে। ভেতরে ফ্যানের তলায় বসবেন, চলুন। একটা ছোট্ট চৌকির ওপর পাতলা একটা শতরঞ্জি বিছিয়ে স্যারকে বসতে বলল পল্লব। তারপর ফ্যানের সুইচটা অন করে বলল, স্যার আপনি বসুন, আমি জল নিয়ে আসছি। বলেই ঘর থেকে বেরিয়ে যায় সে। চৌকিটা ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ করছে। সাম্য বাধ্য হয়েই মেঝের ওপর শতরঞ্জিটা বিছিয়ে বসল। ঘরের দেওয়ালগুলোর হলদেটে ছোপ, একদিকে জ্বলে থাকা একটা কম পাওয়ারের টিমটিমে বাল্ব। ঘর জুড়ে কেমন যেন একটা ভ্যাপসা গন্ধ। সব মিলিয়ে সাম্যর কাছে এরকম পরিবেশ একেবারে নতুন। সে ঘাড় ঘুরিয়ে ঘরটার চারিদিক আরো ভালো করে দেখতে থাকে। আসবাব বলতে ঘরটার কোনায় একটা ভাঙা আলনা রয়েছে, আর তাতে কিছু জামা কাপড় রয়েছে। ফ্যানটার ঘটাং ঘটাং আওয়াজে ওর মনে হলো ফ্যানটা যেন ভেঙে পড়বে। তাড়াতাড়ি উঠে গিয়ে সুইচটা নেভাতে গেল। সুইচ বোর্ডের পাশের দেওয়ালে একটা তাক আছে, আর কতগুলো ছবি তাতে ফ্রেম বন্দি অবস্থায় রাখা। প্রথমটায় পল্লব ও তার কোলে সেই বাচ্চা মেয়েটি, যে তাকে দেখে ছুটে ঘরে ঢুকে গিয়েছিল। দুজন ভাই বোন হবে মনে হয়, সেটাই মনে মনে ভাবল সাম্য। তারপর পাশের ছবিটায় চারটে হাসি মুখ, এক মধ্যবয়সী দম্পতি এবং তাদের দুই সন্তান। ছবিতে কালকে রাতের হঠাৎ আলাপ হওয়া সেই হজমিওয়ালাটিকে খুব সহজেই চেনা যায়। ছেলেকে কোলে নিয়ে বসে আছে সে। ইতিমধ্যেই পল্লব ঘরে ঢুকে একটা প্লেটে দুটো বাতাসা আর এক গ্লাস জল এগিয়ে দিল তার দিকে। সাম্য এক চুমুকে পুরোটা জল শেষ করল। বাড়ির মিনারেল ওয়াটার না হলেও জলটার বেশ একটা সুন্দর স্বাদ আছে। সাম্য বলল, তা আজ স্কুলে যাওনি কেন? আসলে স্যার, আজ আমার বাবার প্রথম মৃত্যুবার্ষিকীর তিথি। বাৎসরিক পালনের অনেক কাজ ছিল এবং একমাত্র ছেলে হিসেবে আমি মুখাগ্নি করেছিলাম। ওদিকে বোনটা ছোট, মাকেও সাহায্য করতে হতো। এখন মা কাছেই একটা মন্দিরে গেছেন, চলে আসবেন। আর কিছু? সাম্য বোধ হয় এর আগে কোনো দিন এতটা অবাক হয়নি, যা সে এখন তার ছাত্রের বলা কথাগুলো শুনে হলো। তার চোখের সামনে গতকাল রাতের লোকালের হজমিওয়ালার আবির্ভাব, হজমি নেওয়ার জন্য তাকে অনুরোধ করা থেকে শুরু করে ছেলের ব্যাপারে বলে চলা কথাগুলো, এবং শেষে তার জল ভরা চোখ দুটোর সঙ্গে যে স্মিত হাসিটা সে দেখেছিল, এবং তার সাথে আজ সামনের ফ্রেম বন্দি অবস্থায় ভদ্রলোকের চেহারার
একেবারে হুবহু মিল। সাম্য আরও বেশ কয়েকবার ছবিটা দেখল, তারপর একসময় জিজ্ঞেস করল, ইনি তোমার বাবা? হ্যাঁ স্যার, ছোটবেলার ছবি। পাশে আমার মা, মায়ের কোলে বোন, ওই যে দাবায় বসে খেলছিল আপনি যখন এলেন, ওই মিনু, ভালো নাম মিনতি। তোমার বাবা তোমাকে খুব ভালোবাসতেন, তাই না পল্লব? হ্যাঁ, উনি আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন। আসলে স্যার, শুনতে একটু অদ্ভুত লাগলেও বাবা আর আমার সম্পর্কটা অনেকটাই ছিল বন্ধুত্বের। চশমাটা খুলে চোখের কোণাটা একটু মুছে বলতে থাকে পল্লব। ছেঁড়া শতরঞ্জিটার ওপর বসে ভারী মনে ছাত্রের মুখে এক প্রত্যন্ত গ্রামের হাজার প্রতিকূলতার সাথে যুদ্ধরত বাবা ছেলের কথা শুনতে শুনতে কোথাও গিয়ে যেন সাম্যর মনে হয় তার বয়স্ক বাবাও তো সপ্তাহের ছুটির দিনটাতে তার সাথে অনেকটা সময় কাটাতে চায়, গল্প করতে চায়, সমু সমু করে সাত সকালে ঘুম থেকে উঠিয়ে দিতে চায়। শুধুমাত্র চায়ের সময়টায় ছেলের সঙ্গে সময় কাটাবে বলে। অথচ ওই সময়টাতেই সাম্যর যত বিরক্তি। ওই ছুটির দিনটাতেই বন্ধুদের সাথে ক্লাবে ঘুরতে যাওয়া, ডাইন আউট করা, অথচ কোথাও গিয়ে একবারও মনে হয় না বাড়িতে একা একা তার খুব কাছের এক বন্ধু হয়তো তারই ছোটবেলার স্মৃতিটুকু আঁকড়ে ঘড়ির কাঁটায় সময় গুনছে। কিন্তু কোনো দিন কোনো অভিযোগ করেনি মানুষটা, কোনোদিন তাকে আটকায়নি। কোথাও গিয়ে সাম্যর মনে হলো তার বাবা মানুষটা অনেকবার তার বন্ধু হয়ে ওঠার চেষ্টা করলেও সে নিজে কোনোদিনও তার বাবার বন্ধু হয়ে উঠতে পারেনি। চোখের জলটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে করতে পল্লবের কথাগুলো শুনতে থাকে সে। বাবা লোকাল ট্রেনে হজমি বেচতেন, রোজ অনেক রাতে বাড়ি ফিরতেন। কোনো দিন সেরকম বিক্রিও হতো না। আবার যেদিন একটু বিক্রি হতো, বাবা আমার জন্য বেশি করে দিস্তা কাগজ আর বোনের জন্য চকলেট আনতেন। বাবা বুঝতেন ক্লাস 12-এ প্রচণ্ড পড়াশোনার চাপ। অন্যান্য বন্ধুদের মতন আমাকেও কোচিং ক্লাসে পাঠাতে চাইতেন, কিন্তু ওই ফিস আমার বাবার পক্ষে দেওয়া সম্ভব ছিল না। উনি খুব আক্ষেপ করতেন, চিন্তা করতেন সমস্ত পড়া বুঝতে পারছি কি না। রোজ স্কুলে কি হয়েছে সবটা বলতাম বাবাকে, এবং এখনো। হঠাৎ চুপ করে যাওয়াতে সাম্য পল্লবের কাঁধে হাত রেখে বলল, এখনো এখনো কি বলো? মনের ভিতরের কষ্টটাকে আমায় বিশ্বাস করে ভাগ করে নাও পল্লব। হয়তো আপনি আমাকে পাগল ভাববেন স্যার, কিন্তু আমি এখনো প্রতিদিন স্কুল থেকে এসে ওই ছবিটার সামনে দাঁড়িয়ে বাবার সাথে সব গল্প করি। বলেই পল্লব দুই হাতে চোখ ঢাকল। যেদিকটায় পল্লব হাত তুলে দেখালো আলনার পেছনে, সেখানে আরো একটি তাক আছে। তাকের ওপর একটু বড় সাইজের ফ্রেমটা স্পষ্ট ধরে রেখেছে সাম্যর স্মৃতিতে দাগ কেটে যাওয়া একটা মানুষের ছবি। সাম্য কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থেকে চোখ বুঝল। সে আর বেশি শুনতে পারছে না। কবে হলো, কিভাবে হলো, এসব প্রশ্ন বানে আর কষ্ট দিতে চাইল না সে তার ছাত্রকে। পল্লবের দিকে ফিরে বলল, তা বোর্ডের প্রিপারেশন কেমন চলছে তোমার? চশমাটা তাড়াতাড়ি মুছে পড়ে নিল পল্লব। হঠাৎ প্রসঙ্গ পাল্টে যাওয়াতে কেমন যেন ঘাবড়ে গেছে সে বলল, হ্যাঁ স্যার, ভালোই চলছে। অঙ্কটা আরেকটু ভালো করে প্র্যাকটিস করতে হবে, আর বাকি বিষয়গুলোর রিভিশনটা বারবার করতে হবে। সামান্য হাসল সাম্য, বলল, এখন থেকে শনিবার স্কুল ছুটি হলে স্কুল থেকে এসে 2 ঘন্টা আমি তোমার বাড়িতে এসে পড়াবো। যে কোনো বিষয়, যে কোনো চ্যাপ্টার বুঝতে অসুবিধা হলে আমায় বলবে, কেমন? এছাড়াও কিছু পুরনো প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আশা করি এভাবে তোমাকে একটু সাহায্য করতে পারবো। কিন্তু স্যার, কি? আপনার বেতনটা
সাম্য ব্যাগটা কাঁধে নিতে নিতে বলল, বেতন বেতন নিয়ে ভাবতে হবে না তোমাকে। আমি আজ আসছি, কেমন? পরের শনিবার স্কুল থেকে সোজা তোমার বাড়িতে। তৈরি থাকবে কিন্তু। একটু তাড়াহুড়ো করেই যেন সাইকেল চালাচ্ছে সাম্য আজ। কাল বাপ ছেলে দুই বন্ধুতে মিলে বেরিয়ে যাবে সকাল সকাল। তারপর যাবে বাড়ি থেকে কাছাকাছি কোনো একটা জায়গায়। সেখান থেকে বেশ ঘুরে আসা যাবে দুজনে। লোকেশনটা রাতে খাওয়ার টেবিলে চিলি চিকেন আর ফ্রাইড রাইসের সাথে ফাইনাল করে নেওয়া যাবে খুব। ওদিকে পল্লব ছুটে ঘরে ঢুকে বাবার ছবিটার দিকে তাকালো। চোখের জলটা মুছে ছবিটাকে হাতে নিয়ে কেমন যেন মনে হলো বাবার মুখটা আজ বেশ উদ্ভাসিত, একটু বেশি হাসি আর একটু বেশি খুশি। শুনলেন ঝড়ের রাতের শেষ লোকাল। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার একটি রোমাঞ্চকর কাহিনীর সাথে আগামী এপিসোডে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন।